শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আফরোজ খান মডেল স্কুলের অনলাইন বাংলা ক্লাসে আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আফজাল হুসাইন। তোমরা জানো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পদ্য নিয়ে। আজকে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাসে যে প্রথম যে শিরোনাম সেটি হচ্ছে শব্দ গঠন। আজকে আমরা শব্দ গঠন নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো আগামী সময়টুকু আমার সঙ্গে থাকলে তোমরা শব্দের পরিচয় সম্পর্কে জানতে পারবে, এবং শব্দ গঠনের উপায় জানতে পারবে। তো বাসায় যারা আমার লাইভটি শুনছো তোমরা বই এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। চলো আমরা আগে পাঠ শিরোনামটা দেখি। আজকের পাঠের শিরোনাম হচ্ছে শব্দ গঠন। কি শব্দ গঠন? দেখো, শব্দ গঠন বলতে আমরা কি বুঝি আগে এটা আমাদের বুঝতে হবে যে শব্দ গঠন বলতে কি বুঝি। শব্দ গঠন হচ্ছে শব্দ তৈরির একটি প্রক্রিয়া। শব্দ গঠন বলতে আমরা কি বুঝি, শব্দ কিভাবে গঠিত হয়, শব্দ তৈরির একটি প্রক্রিয়া হচ্ছে শব্দ গঠন। দেখো, শব্দ গঠন আমরা আলোচনা করার আগে আমরা আগে শব্দ সম্পর্কে একটু আলোচনা করি। শব্দ বলতে আমরা কি বুঝি খেয়াল করে দেখো। শব্দ বলতে আমরা বুঝি যে অর্থবোধক ধ্বনি বা বর্ণের সমষ্টি। এখন অনেকে তোমরা হয়তো বুঝে থাকবে শব্দ বলতে আমরা আওয়াজ বুঝে থাকি, যেমন এটা একটা শব্দ করলাম, এটা একটা আওয়াজ। কাজে ভাষায় বা ব্যাকরণে আমরা শব্দ বলতে বুঝি ধ্বনির সমষ্টি। ওকে, তাহলে আমরা জানলাম শব্দ বলতে কি বুঝি। তাহলে অর্থবোধক ধ্বনির সমষ্টি শব্দ, একটু লিখে নাও। অর্থবোধক ধ্বনি বা বর্ণের সমষ্টি। ওকে, তাহলে শব্দ বলতে আমরা কি জানলাম? অর্থবোধক ধ্বনি বা শব্দের সমষ্টিকে আমরা শব্দ বলবো। শব্দ মানে আওয়াজ নয়, ঠিক আছে? ভাষায় বা ব্যাকরণে শব্দ বলতে আমরা বুঝি অর্থবোধক ধ্বনি বা বর্ণের সমষ্টি। আমরা জানলাম শব্দ কি। এরপরে আমরা জানবো শব্দের প্রকার জানবো আমরা। হ্যাঁ, দেখো একটু বলি শব্দ কিভাবে গঠিত হয়। যেমন যদি বলি দেখো কলম শব্দটি গঠিত হয়েছে ক যুগ ল যুগ ম, কলম। দেখো এখানে কতগুলো কি বর্ণ মিলে কি হয়েছে বা ধ্বনি মিলে শব্দ হয়েছে। যদি এখন এইখানে এই কলম শব্দের একটা অর্থ না থাকতো তাহলে সেটাকে আমরা শব্দ বলতে পারতাম না। কাজে শব্দ হইতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে, একটা অর্থ থাকতে হবে। যদি বলি যে ক চ ট ত প, ক চ ট ত প, এটার কোনো একটা অর্থ হবে না। কাজে এটা আমরা একটা শব্দ বলতে পারি না। কাজেই শব্দ হইতে গেলে অবশ্যই তাকে কি করতে হবে, একটা অর্থ থাকতে হবে। অর্থ ছাড়া কখনো শব্দ গঠিত হয় না। এবার আমরা দেবো শব্দের প্রকার। খেয়াল করে দেখো, শব্দকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। কয় শ্রেণীতে ভাগ করা যায়? 3 শ্রেণীতে। একটি হচ্ছে গঠনগত প্রকার, দ্বিতীয় হচ্ছে অর্থগত প্রকার, তিন নম্বর হচ্ছে উৎসগত প্রকার। ওকে, তাহলে আমরা জানলাম শব্দকে এই 3 শ্রেণীতে বা 3 ভাবে ভাগ করা যায়। কি জানলাম? শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। কি কি? একটা হচ্ছে গঠনগত প্রকার, 2 হচ্ছে অর্থগত প্রকার, 3 হচ্ছে উৎসগত প্রকার। ঠিক আছে, তোমরা খাতায় নোট করে রাখতে পারো। গঠনগত প্রকার, অর্থগত প্রকার, উৎসগত প্রকার। ঠিক আছে, এখন আমরা প্রথমে আলোচনা করব উৎসগত প্রকার নিয়ে। খেয়াল করে দেখো, উৎসগত প্রকার। উৎসগত প্রকারের শব্দকে এবার আমরা জানি যে কবে ব্যবহার করা যায়? তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। যদিও এটা আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় না, তোমাদের জানার জন্য বললাম যে উৎসগত বিচারের শব্দকে কবে ব্যবহার করা যায়। এক নম্বর হচ্ছে কি তৎসম, 2 হচ্ছে অর্ধতৎসম, 3 হচ্ছে তদ্ভব, দেশি, বিদেশি। এই 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 5 ভাগে। এটা তোমরা শুধু জেনে রাখো।
উৎসগত বিচারে শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। যখন আমরা উপরে ক্লাসে পড়বো তখন এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? আমরা জানলাম উৎসগত বিচারে শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। এরপরে আমরা জানবো অর্থগত বিচারে। খেয়াল করে দেখো, অর্থগত বিচারে শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে যৌগিক শব্দ। ওকে, খেয়াল করে দেখো, যৌগিক শব্দ। 2 হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ, ঠিক আছে? 3 হচ্ছে যোগরূঢ় শব্দ, ঠিক আছে? আমরা জানলাম তাহলে অর্থগত বিচারের শব্দকে 3 ভাগে ভাগ করা যায়: যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ, ঠিক আছে? এরপরে আমরা জানবো হচ্ছে গঠনগত বিচার, যেটা আজকে আমাদের পাঠের আলোচ্য বিষয়। ওকে, গঠনগত বিচার। খেয়াল করে দেখো, গঠনগত বিচার। গঠনগত বিচারে শব্দকে 2 ভাগে ভাগ করা যায়। কত ভাগে? একটা হচ্ছে মৌলিক শব্দ, 2 হচ্ছে সাধিত শব্দ, ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে বাংলা শব্দকে 3টি বিচারে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে গঠনগত বিচার, 2 হচ্ছে অর্থগত বিচার, 3 হচ্ছে উৎসগত বিচার। আলোচ্য বিষয় সেটা হচ্ছে গঠনগত বিচার। খেয়াল করে দেখো, আমরা জানলাম গঠনগত বিচারে শব্দকে 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মৌলিক শব্দ আর একটি হচ্ছে সাধিত শব্দ। বুঝতে পারছো? এবার আমরা মৌলিক শব্দ নিয়ে কথা বলবো। মৌলিক শব্দ বলতে আমরা বুঝি, দেখো, একটু লিখে নাও, যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে। আমি কি বলেছি? যে শব্দকে ভাঙা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না তাকে আমরা মৌলিক শব্দ বলবো। যেমন খেয়াল করে দেখো, যদি এই হাতটাকে ভাঙলে একটা নতুন শব্দ হবে না। কাজে আমরা কি জানলাম? যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যাবে না তাকে আমরা কি বলবো? মৌলিক শব্দ বলবো, ঠিক আছে? এরপর দেখো আমরা যাবো সাধিত শব্দ। সাধিত শব্দ, খেয়াল করে দেখো, আগে আমরা কি জানলাম? যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যাবে না তাকে আমরা কি বলবো? মৌলিক শব্দ। এবার হচ্ছে কি, যে শব্দকে ভেঙে বিশ্লেষণ করা যায় তাকে সাধিত শব্দ বলে। কি বলেছি আমি? খেয়াল করে দেখো, যে শব্দকে ভেঙে বিশ্লেষণ করা যায় তাকে আমরা কি বলবো? সাধিত শব্দ। এবার একটা উদাহরণ দেওয়া যাক, খেয়াল করে দেখো। যদি আমি বলি, দেখো, প্রত্যেক, এটা একটি সাধিত শব্দ। যদি এটাকে আমি বিশ্লেষণ করি বা ভাঙি তাহলে কি হয়? দেখো, প্রতি যুগ এক, প্রত্যেক। ওকে, বা যদি বলি বিদ্যালয়, খেয়াল করে দেখো, বিদ্যালয়, বিদ্যা যুগালয়। ওকে, তাহলে আমরা জানলাম যে শব্দকে ভাঙা যাবে বা বিশ্লেষণ করা যাবে তাকে আমরা বলবো সাধিত শব্দ, আর যে শব্দকে ভেঙে আলাদা করা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না তাকে আমরা বলবো হচ্ছে মৌলিক শব্দ। তাহলে আমরা কি জানলাম? যে গঠনগত বিচারের শব্দকে 2 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মৌলিক শব্দ আর একটি হচ্ছে সাধিত শব্দ। যে শব্দকে ভেঙে বিশ্লেষণ করা যায় তাকে বলবো মৌলিক শব্দ, আর যে শব্দকে ভেঙে বিশ্লেষণ করা যায় না তাকে বলবো যে মৌলিক শব্দ, আর যাকে বিশ্লেষণ করে ভাঙা যায় তাকে বলবো সাধিত শব্দ। এরপর আমরা যাই, দেখো, এখানে একটু বেশি খেয়াল রাখবে যে শব্দ গঠনে কিন্তু তোমার কার এবং ফর একটা বিষয় থাকে। আমরা জানি কার বলতে কি বুঝি? যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। যেমন আকার, সরায়া এর সংক্ষিপ্ত রূপ কি? আকার। ওকে, রসই এর সংক্ষিপ্ত রূপ কি? রসইকার। এগুলো হচ্ছে কার।
আর ফলা বলতে আমরা কি বুঝি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ফলা হচ্ছে 6টি, কার হচ্ছে 10টি। এগুলো আমরা তোমরা জানো, শব্দ গঠনের ক্ষেত্রে এগুলো খুব প্রয়োজন লাগে। তাহলে আমরা জানলাম গঠনগত বিচারে শব্দের প্রকার, অর্থগত বিচারে শব্দের প্রকার এবং উৎসগত বিচারের শব্দের প্রকার। এখন আমরা জানবো শব্দ গঠনের উপায়। খেয়াল করে দেখো, শব্দ গঠনের উপায় খেয়াল করে দেখো, শব্দ গঠনের উপায়। এখন আমরা জানবো কিভাবে শব্দ গঠিত। এখন আমরা জানলাম শব্দ কি, হ্যাঁ, শব্দ গঠন কি, শব্দের প্রকারভেদ জানলাম। এখন আমরা জানবো শব্দটা কিভাবে গঠিত হয়। খেয়াল করে দেখো, শব্দ গঠনের উপায়। শব্দ হচ্ছে অনেকভাবে গঠিত হয়। তার নাম এক নাম্বার হচ্ছে প্রত্যয় যুগে শব্দ গঠন। খেয়াল করে দেখো, প্রত্যয় যুগে আমরা প্রথমে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে প্রত্যয়। প্রত্যয় যুগে প্রত্যয় বলতে আমরা কি বুঝি? প্রত্যয় বলতে আমরা বুঝি যে ধাতু বা শব্দের পরে, একটু লিখে নাও, ধাতু বা শব্দের পরে, ধাতু বা শব্দের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি, যে বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। ওকে, কি বলেছি? প্রত্যয় কাকে বলে? যে ধাতু বা শব্দ, ধাতু বলতে আমরা কি বুঝি? যে ক্রিয়ার মূলকে কি বলে? ধাতু বলে। ওকে, ধাতু বা শব্দের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে আমরা কি বলবো? প্রত্যয়। প্রত্যয় বলতে কি বুঝি? ধাতু বা শব্দের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে প্রত্যয়। এবার একটা উদাহরণ দেওয়া যাক, খেয়াল করে দেখো। যদি আমি বলি ঢাকাই, ঢাকাই, এটি একটি শব্দ, এটি হচ্ছে প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে, প্রত্যয় যুগে গঠিত হয়েছে ঢাকাই। এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখো কি হয়? ঢাকা যোগ আই, ঢাকার সঙ্গে আই প্রত্যয়টি যুক্ত হয়েছে, আই যুক্ত হয়ে কি হয়ে গেল? ঢাকাই। ওকে, আরেকটা খেয়াল করে দেখো, ছেলেমি, ছেলে যুগ ছেলেমি। খেয়াল করে দেখো, যদি এটাকে ভাঙি তাহলে কি হবে? ছেলে যোগ আমি। ওকে, দেখো এখানে ছেলের সঙ্গে আমি প্রত্যয় যুক্ত হয়েছে, এটি একটি প্রত্যয়। তার মানে আমরা জানলাম যে প্রত্যয় যুগের শব্দ গঠিত হয়। কিভাবে গঠিত হয় সেটা আমি ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি। এরপরে আমরা যাবো 2 নাম্বার। খেয়াল করে দেখো, আমরা কি জানলাম? হয় প্রত্যয়গুলো কি? যেগুলো ধাতু এবং শব্দের পরে বিবৃত হয়ে নতুন শব্দ গঠন করে। 2 হচ্ছে উপসর্গ। খেয়াল করে দেখো, 2 নাম্বার হচ্ছে উপসর্গ যুগে শব্দ গঠন। আমরা জানি উপসর্গের মাধ্যমে শব্দ গঠিত হয়। তোমরা একটা বিষয় খেয়াল করে রাখবে, উপসর্গ কোথায় বসবে? শব্দের আগে। এখন উপসর্গের সংজ্ঞাটা লিখে রাখো, ধাতু বা শব্দের আগে, ধাতু বা শব্দের আগে, আগে বসে, ধাতু বা শব্দের আগে বসে যে বর্ণ, এখানে লিখে নাও, যে বর্ণ বা বর্ণ সমষ্টি, ওকে, বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু আর শব্দের আগে বসে নতুন শব্দ গঠনে তাকে উপসর্গ বলে। খেয়াল করে দেখো, আমি কি বলেছি? উপসর্গ শব্দের আগে বসবে, প্রত্যয় শব্দের পরে বসে। তার মানে কি বলেছি? যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের আগে বসে নতুন শব্দ গঠনে সাহায্য করে তাকে উপসর্গ বলে। খেয়াল করে দেখো, উপসর্গগুলো কি নেই? এগুলো স্বাধীন কোনো অর্থ নেই। এরা কি করে? এরা অর্থ, এদের কোনো স্বাধীন ব্যবহারও নেই। এরা কি করে? অর্থ দোতনা সৃষ্টি করে। ঠিক আছে, বললাম তাহলে যে বর্ণ বা বর্ণ বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। উপসর্গ 3 প্রকার, আমরা তৎসম উপসর্গ এবং কি বিদেশি উপসর্গ। যখন এই উপসর্গের ক্লাস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আগামী ক্লাসে, তখন আরো ভালো করে সমষ্টি ধাতু বা শব্দের আগে বসে
করে তাকে বলে কি উপসর্গ। উপসর্গের মাধ্যমে শব্দ তৈরি হয়, শব্দ পরিবর্তন হয়, কি হয়। এবার দেখো একটা উদাহরণ বলি, যেমন হার একটি শব্দ, খেয়াল করে দেখো। এই হার একটি শব্দ যদি এর আগে উপ লাগিয়ে দিই, উপহার, খেয়াল করে দেখো। এবার হারের সঙ্গে হারের আগে যদি লাগিয়ে দিই প্রহার, ঠিক আছে। দেখো তখন একটা অন্যরকম অর্থ হয়ে যাবে, প্রহার। তারপর আমরা কি দেখতে পাচ্ছি যে উপসর্গের মাধ্যমে কিভাবে নতুন শব্দ গঠিত হচ্ছে, বুঝতে পারছো। উপসর্গ শব্দের আগে বসে নতুন শব্দ গঠনে কি সাহায্য করে। আমরা এবার যাব 3 নম্বরে, খেয়াল করে দেখো। আমরা জানলাম প্রত্যয় যুগে শব্দ গঠিত হয়, 2 নম্বরে জানলাম উপসর্গ যুগে শব্দ গঠিত হয়। এবার 3 নম্বর হচ্ছে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। খেয়াল করো, দুই বা বহুকে এক পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। তোমরা খেয়াল করে দেখো, তোমরা হয়তো প্রকাশ করেছো, মনে আছে তো, ওই রকম টাইপের এইগুলা সমাস, বুঝতে পারছো। এবার আমি যদি বলি, দেখো 4 রাস্তার সমাহার কি হবে, চৌরাস্তা, ঠিক আছে না। এরকম যদি আরো উদাহরণ দেওয়া যেতে পারে, সিংহ চিহ্নিত আসন, ঠিক আছে, কি হবে, সিংহাসন, বুঝতে পারছো। দেখো এই সবগুলো পদ মিলে কি হয়েছে, নতুন একটি শব্দ হয়েছে। আর বলতে পারি ঘরে আশ্রিত যে জামাই, কি বলবো আমরা, ঘর জামাই, ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম, সমাস যুগে সমাস বলতে আমরা কি, বহু পদকে এক পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে, সমাস বলে। আর সমাসের মাধ্যমে সেটা আমি দেখিয়েছি, যে নদীমাতা যা, নদীমাতৃক, ঘর জামাই, ওকে। 4 নম্বর আমরা জানবো সন্ধি যুগে শব্দ গঠিত হয়। খেয়াল করে দেখো, সন্ধি। এখন সন্ধি শব্দের অর্থ আগে লিখে রাখো, মিলন। সন্ধি অর্থ কি জানি আমরা, মিলন, ওকে। সন্ধি তোমরা তোমাদের আগের ধ্বনিতত্ত্বের অংশ তোমরা সন্ধি নিয়ে আলোচনা করেছো, বা আমি করিয়েছি তোমাদের, হ্যাঁ, তোমাদের পড়িয়েছিলাম আগের ক্লাস সন্ধি নিয়ে, ওকে। 4 নম্বর হচ্ছে কি, যে সন্ধি যুগে শব্দ গঠিত হয়। সন্ধি বলতে আমরা কি বুঝি বলো তো, দুই বর্ণের বা, দেখো কি বলেছি আমি, 2 বর্ণের মিলন, বিদ্যা যেটা বলেছিলাম আগে। দেখো এখানে এই দুইটি, এইখানে আর এর দুইটি ধ্বনি মিলে কি হয়েছে, একটা সন্ধি হয়েছে, যার ফলে হয়ে গেল কি, বিদ্যালয়, ওকে। দেখো আরো যদি বলি শুভ, শুভ যুগ ইচ্ছা, কি হবে, শুভেচ্ছা, না, ঠিক আছে। তাহলে দেখো এই সন্ধি যুগে কিভাবে শব্দ গঠিত হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা জানলাম সন্ধি বলতে কি বুঝি, সন্ধি অর্থ মিলন, পরস্পর দুই ধ্বনির সন্ধি বলে, দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। সন্ধি যুগে কিভাবে শব্দ গঠিত হয় সেটা আমরা জানলাম। 4, এবার 5 নম্বরে আমরা জানবো হচ্ছে বিভক্তি। খেয়াল করে দেখো, বিভক্তি, ঠিক আছে। এটা নিয়ে তোমাদের বইয়ে স্পষ্ট করে উল্লেখ নাই, কিন্তু এটা অনেক ব্যাকরণ বইয়ে বা তোমাদের উপরের শ্রেণীতে তোমরা জানতে পারবে যে বিভক্তি যুগে কিভাবে শব্দ গঠিত হয়, ওকে। তাহলে আমাদের 5 নম্বর হচ্ছে কি, বিভক্তি। খেয়াল করে দেখো, বিভক্তি যুগে কিভাবে সাহায্য করে, তাকে কি বলে, বিভক্তি।
ওকে, কি বলেছি আমি? ধাতু বা শব্দের পরে যে বর্ণ বা বর্ণসমূহী যুক্ত হয়ে নতুন শব্দ গঠনে সাহায্য করে তাকে বিভক্তি। ওকে, আমরা জানলাম বিভক্তি কি। বিভক্তি শব্দের পরে বসে, শব্দের পরে বিভক্তি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। এবার একটা উদাহরণ, তাহলে কি হয় দেখো, ছেলে যোগ রা, ছেলেরা। তার মানে দেখো এই ছেলে শব্দের সঙ্গে রা বিভক্তি যুক্ত হয়ে কি হয়ে গেল? ছেলেরা, একটা নতুন শব্দ হয়ে গেল। যদি বলি এবার দেখো করিমকে, করিম যোগ কে। ওকে, কে হচ্ছে বিভক্তি। কাজে আমি যদি বলি আমি করিমকে ডাকছি, আমি করিমকে ডাকছি, খেয়াল করে দেখো, আমি করিমকে ডাকছি। এখন আমি যদি বলি আমি করিম ডাকছি, তাহলে কি বাক্য হবে? বাক্যটি কি অর্থবহ হবে? হবে না। কাজে এই বিভক্তি কি করে বাক্যকে ব্যবহার উপযোগী করে তোলে। কি বলেছি আমি? বিভক্তি কি করে শব্দকে বাক্যের মধ্যে ব্যবহার উপযোগী করে তোলা বিভক্তির কাজ। এখন যদি এখানে মানে বলতাম আমি করিম রাখছি, তাহলে বাক্য হবে না। ওকে, কাজে এই বিভক্তি কি করছে? এই করিম শব্দের সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়ে এই করিম শব্দটিকে বাক্যের মধ্যে ব্যবহার উপযোগী করেছে বা অর্থবহ করেছে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম বিভক্তি যুগে কিভাবে শব্দ গঠিত হয়। ওকে, তাহলে আমরা জানলাম শব্দ গঠনের উপায়। প্রথম থেকে বলি কিভাবে গঠিত হয়, 5টি ভাবে শব্দ গঠিত হয়। একটি হচ্ছে প্রত্যয় যুগের শব্দ গঠিত হয়। 2 নাম্বার বলেছি সমাস যুগের শব্দ গঠিত হয়। 3 নাম্বার বলেছি কি উপসর্গ যুগের শব্দ গঠিত হয়। 4 নাম্বার বলেছি সন্ধি যুগের শব্দ গঠিত হয়। 5 নাম্বার বলেছিলাম বিভক্তি যুগের শব্দ গঠিত হয়। ঠিক আছে, প্রত্যয় কি বলেছিলাম? প্রত্যয় শব্দের পরে বসে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পরে বসে নতুন শব্দ গঠনে সাহায্য করে তাকে আমরা কি বলেছি? প্রত্যয় বলে। এবং আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি যে প্রত্যয় যুগে কীভাবে শব্দ গঠিত হয়। 2 নাম্বার বলেছিলাম যে উপসর্গ যুগে কীভাবে শব্দ গঠিত হয়। আমরা জানি উপসর্গ শব্দের আগে বসে, যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের আগে বসে নতুন শব্দ গঠনে সাহায্য করে তাকে উপসর্গ বলে। এবং আমি উপসর্গর কিভাবে উপসর্গ দিয়ে কিভাবে বাক্য গঠিত শব্দ গঠিত হয় সেটাও আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি। এরপরে আমরা বলেছি সমাস। সমাস অর্থ কি বলেছি? সংক্ষেপ, তাই না? সমাস অর্থ কি? সংক্ষেপ। কি বলেছি এখানে? যে কি দুই বা বহুপদের এক পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? সমাস বলে। সেটা আমি সমাস যুগে সেটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। তারপরে বলেছিলাম সন্ধি বলতে কি বুঝি আমরা? পরস্পর দুই বর্ণের বা দুই ধ্বনির পরস্পর দুইটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধি যুগে কিভাবে শব্দ। তারপরে বলেছি কি বিভক্তি, তাই না? বিভক্তি যুগে কিভাবে শব্দ গঠিত হয়। বিভক্তি আমরা জানি শব্দের পরে বসে। বিভক্তি বলতে কি বুঝি? যে ধাতু বা শব্দের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি বসে শব্দকে বাক্যের ব্যবহার সাহায্য করে তাকে বিভক্তি বলে। এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি বিভক্তি যুগে শব্দ গঠিত হয়, তাই না? এর আগে আমরা আলোচনা করেছিলাম যে শব্দ গঠন বলতে কি বুঝি। শব্দ গঠন বলতে আমরা বুঝি কি? শব্দ তৈরির একটা প্রক্রিয়া, একটি প্রক্রিয়াকে আমরা কি বলি? শব্দ গঠন বুঝি। তো শব্দ গঠন বলতে আমরা কি বুঝি? যে শব্দ তৈরির প্রক্রিয়া বা শব্দ সৃষ্টির যে একটা প্রক্রিয়া সেটাকে শব্দ গঠন বলি। আর শব্দ গঠন আমরা যাওয়ার আগে বলেছিলাম যে শব্দ বলতে আমরা কি বুঝি। শব্দের সঙ্গে আমি কি বলেছিলাম? যে পরস্পর ধ্বনি অর্থবোধক ধ্বনি বা বর্ণের সমষ্টিকে কি বলেছিলাম? আমার একটু লিখে দেখো, অর্থবোধক ধ্বনি বা বর্ণের সমষ্টিকে শব্দ বলে। ঠিক আছে, কি বলে? অর্থবোধক ধ্বনির বা বর্ণের সমষ্টিকে অর্থবোধক। তার মানে কি? অর্থ থাকতে হবে। তার মানে কি? অর্থ না থাকলে সেটা শব্দ হবে না। ধ্বনি বর্ণের সমষ্টি। এখন এখানে একটা কথা খেয়াল করে দেখো, ধ্বনি এবং বর্ণের পার্থক্যটা আমি তোমাদের বলেছিলাম ধ্বনিতত্ত্বের ক্লাসে। ধ্বনি এবং বর্ণের পার্থক্য হচ্ছে ধ্বনি হচ্ছে মৌখিক রূপ, বর্ণ হচ্ছে লিখিত রূপ। এটি হচ্ছে মূলত পার্থক্য। আমরা যখন মুখে বলবো তখন সেটাকে ধ্বনি
লিখবো সেটা বর্ণ হবে। যেমন আমি মুখে যদি বলি ক, সেটা ধ্বনি, যখন আমি লিখবো ক, সেটা কি হয়ে যাবে, তখন বর্ণ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় ধ্বনি এবং বর্ণের পার্থক্য কি, উত্তর কি হবে? ধ্বনি হচ্ছে মৌখিক রূপ, বর্ণ হচ্ছে লিখিত রূপ। মুখে বললে ধ্বনি, লিখলে সেটা হবে বর্ণ। ওকে, কাজেই শব্দের মধ্যে একটা অর্থ থাকতে হবে এবং ধ্বনি বর্ণের মিল থাকবে। তার মানে আমরা শব্দের সংজ্ঞা কি জানলাম? যে অর্থবোধক ধ্বনি বা বর্ণের সমষ্টিকে শব্দ বলে। ওকে, এরপরে আমরা আলোচনা করেছিলাম যে শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে যে অর্থগত প্রকার, অর্থগতভাবে শব্দের প্রকার জানলাম। তারপরে হচ্ছে গঠনগত প্রকার এবং উৎসগত প্রকার। আমরা পড়েছিলাম যে অর্থগত বিচারের শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে যৌগিক শব্দ, 2 হচ্ছে কি রূঢ় বা রূঢ়ি শব্দ, 3 হচ্ছে যুগরূঢ় শব্দ। এরপরে আলোচনা করেছিলাম যে উৎসগত বিচারের শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তৎসম শব্দ, 2 হচ্ছে অর্ধ তৎসম শব্দ, 3 হচ্ছে তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। আমি আবার বলছি যে উৎসগত বিচারের শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। কি কি বলেছি? তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। ঠিক আছে, এরপরে আলোচনা করেছিলাম গঠনগত বিচার। গঠনগত বিচারের শব্দকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক শব্দ, 2 হচ্ছে সাধিত শব্দ। আমি মৌলিক শব্দের সংজ্ঞায় বলেছিলাম যে শব্দকে ভেঙে বিশ্লেষণ করা যায়, ভেঙে আলাদা করা যায়, তাকে মৌলিক শব্দ বলে। ভুল বলেছি, যে শব্দকে ভেঙে বিশ্লেষণ করা যাবে না বা ভেঙে আলাদা করা যাবে না তাকে বলবো কি মৌলিক শব্দ। উদাহরণ দিয়েছিলাম যেমন কলম, হাত, এই শব্দকে ভেঙে বিশ্লেষণ করা যাবে না। এরপরে সাধিত শব্দের সংজ্ঞায় বলেছিলাম যে শব্দকে ভেঙে বিশ্লেষণ করা যাবে, ভেঙে আলাদা করা যাবে বা বিশ্লেষণ করলে ভাঙলে নতুন আলাদা কোনো একটা শব্দ পাওয়া যাবে, তাকে বলে কি সাধিত শব্দ। যেমন বলেছিলাম বিদ্যাযুগ আলয়, বিদ্যালয়, শুভযুগ ইচ্ছা, শুভেচ্ছা, এরকম বলেছিলাম, তাই না? তার মানে এই ছিল গঠনগত প্রকার। তাহলে গঠনগত বিচারের শব্দকে 2 ভাগে ভাগ করা যায় জানলাম। একটা হচ্ছে মৌলিক শব্দ, 2 হচ্ছে সাধিত শব্দ। আমি এই শব্দের আলোচনায় একটা কথা বলেছিলাম যে শব্দ গঠনের সঙ্গে কার এবং ফলার সম্পর্ক থাকে। আমি কি বলেছিলাম, কার কাকে বলে? যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ওকে, তো এই ছিল আজকের ক্লাস, মোটামুটি শব্দ গঠনের আলোচনা। যদি এই ক্লাস নিয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা ফোনে বা মেসেজে আমাকে প্রশ্ন করতে পারো এবং বা ফোন করতে পারো। আমি তাহলে তোমাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আর আগামী ক্লাসে আমরা ব্যাকরণের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা, পরবর্তী শিরোনাম হচ্ছে উপসর্গ, সেটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রত্যয় নিয়ে আলোচনা করব। আর এই ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের কমেন্ট বক্সে একটা বাড়ি কাজ দেওয়া থাকবে, সেটা অবশ্যই মনে করে জমা দিবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।